খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সন্দেশখালী, ক্যানিং, ভাঙড় থেকে বেলডাঙায় বাড়ছে ভিড়। আবেগের টানে এসেছি বলছেন সংখ্যালঘুরা। রুপির দামে ঐতিহাসিক পতন, প্রথমবারের মতো ডলারের বিপরীতে 90-এর সীমা অতিক্রম, উদ্বেগে আমদানিকাররা। হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট, রাজ্যকে আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ। শুধুই কি বাবরি মসজিদ তৈরির জন্য হুমায়ুনকে সাসপেন্ড? বড় কথা কুণালের। হু হু করে বাড়ল বিমান ভাড়া, 60,000-এ ছুঁল, বড় পদক্ষেপ ডিজিসিএর। আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালী, ক্যানিং, ভাঙড় থেকে বেলডাঙায় বাড়ছে ভিড়। আবেগের টানে এসেছে বলছেন সংখ্যালঘুরা। শনিবার দিনভর গোটা রাজ্যের নজর থাকবে মুর্শিদাবাদের বেলডাঙায়। হুমায়ুন কবির দাবি করেছেন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে সামিল হবেন হাজার হাজার মানুষ। সকাল থেকে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। রাতেই এলাকা পরিদর্শন করেছেন ভরতপুরের বিধায়ক তথা তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া হুমায়ুন। পুলিশের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন তিনি। এদিন সকাল থেকেই দেখা গেল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যাচ্ছেন সংখ্যালঘুরা। কোনো রাজনৈতিক পরিচয় ছাড়া ভোর থেকে একে একে হাজির হচ্ছেন তারা। একদিকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আর পাশেই তৈরি হবে মঞ্চ। সেখানে উপস্থিত থাকবেন মৌলানারা। দুদিনই একেবারে প্রস্তুত। রাতেই হুমায়ুনের সঙ্গে বৈঠক করেছে পুলিশ। নিরাপত্তার দিক নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। আর ভোর হতেই দেখা গেল অনেকে ইট মাথায় করে নিয়ে হাজির হচ্ছেন। তাঁরা চান তাঁদের দেওয়া ইটে গাঁথা হোক বেলডাঙার বাবরি মসজিদ। প্রশ্ন করে জানা গেল কেউ গিয়েছেন ক্যানিং থেকে, কেউ সন্দেশখালী থেকে, কেউ ভাঙড়, কেউ ইটাহার, কেউ সুন্দরবন, কেউ বিষ্ণুপুর, কেউ দেগঙ্গা থেকে। রাজনৈতিক পরিচয় জিজ্ঞাসা করলে তাঁরা বলছেন আমরা কোনো দলের সঙ্গে যুক্ত নই, মসজিদ হচ্ছে বলেই শুধু এসেছি। আবার কেউ রাজনৈতিক দলের কর্মী হওয়ার কথা স্বীকার করলেও বলছেন এখানে এসেছি মুসলিম হিসাবে, মসজিদ হচ্ছে তাই আবেগের টানে এসেছি। কেউ গাড়ি ভর্তি ইট নিয়ে হাজির হচ্ছেন, আবার যার আর্থিক ক্ষমতা তেমন নয় তারা 2 থেকে 3টে ইট নিয়েও হাজির হচ্ছেন। NH-12-এর ঠিক পাশেই মসজিদ তৈরি করার কথা হুমায়ুনের, সেখানেই সকাল থেকে জামায়াত বাড়ছে। তবে তাঁরা চান শুধু মসজিদ নয়, পাশাপাশি স্কুল, হাসপাতালও তৈরি হোক বেলডাঙায়। রান্নার গ্যাস থেকে পেট্রোল, ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে। বদলে গেছে বিশ্ব অর্থনীতির চালচিত্র। ফের রেকর্ড পতন হচ্ছে টাকার দামে। ডলারের তুলনায় কমেই চলেছে টাকার মূল্য, যার বড় প্রভাব পড়তে পারে দেশবাসীর উপর। ফের দাম বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের। জেনে নিন কোন কোন জিনিসের দাম বাড়তে পারে। বুধবার ভারতীয় রুপির দাম মার্কিন ডলারের বিপরীতে 90 টাকা ছাড়িয়েছে, যা যাবৎকালের সর্বনিম্ন স্তর। ডলারের বিপরীতে টাকার দাম 90.13-র নিচে নেমে যাওয়ার অর্থ হলো এখন $1 কিনতে 90 টাকা 13 পয়সা খরচ হচ্ছে। বৃহস্পতিবার যা 90 টাকা 43 পয়সায় চলে আসে। এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে, কারণ এটি আমদানিতে আরও ব্যয়বহুল করে তুলবে, যার ফলে অনেক পণ্যের দাম বেড়ে যাবে। এই ধাক্কা শেয়ার বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে, বিদেশে পড়াশোনার খরচ বাড়িয়ে দিতে পারে। আসুন পরীক্ষা করে দেখি রুপির এই তীব্র পতনে কে লাভবান হবে এবং কে ক্ষতিগ্রস্ত হবে। রুপির পতন আমদানিতে আরও ব্যয়বহুল করে তোলে, কারণ আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনের জন্য ডলার ব্যবহার করা হয়। এর অর্থ অন্যান্য দেশ থেকে আমদানি করা পণ্যের মূল্য ডলারে পরিশোধ করতে হবে। অতএব যখন রুপির মূল্য হ্রাস পায় তখন আমাদের প্রতি ডলারের চেয়ে বেশি মূল্য দিতে হবে। যখন পণ্য বেশি দামে কেনা হয় তখন সেগুলি বেশি দামে বিক্রি হবে, যা আপনার পকেটে প্রভাব ফেলবে। ভারত তার অপরিশোধিত তেলের 85% বেশি বিদেশ থেকে কেনে। একই পরিস্থিতি হয় ভোজ্য তেলের ক্ষেত্রেও, যেখানে 60%-এরও বেশি অন্যান্য দেশ থেকে আমদানি করে দেশ। রুপি দুর্বল হওয়ার ফলে সরকারকে এই আমদানিতে আরও বেশি ব্যয় করতে হবে, যার ফলে তেল আরও ব্যয়বহুল হয়ে উঠবে। এর ফলে অপরিশোধিত তেল ও এর পণ্যের উপর নির্ভরশীল শিল্পের খরচও বৃদ্ধি পাবে। ফলস্বরূপ রান্নার তেল, LPG এবং পেট্রোল আরও ব্যয়বহুল হয়ে উঠবে, যার ফলে নিম্ন মধ্যম আয়ের পরিবারগুলিকে আরও বেশি কষ্ট করতে হবে।
যদিও স্মার্টফোন, ল্যাপটপ, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর ভারতে বৃহৎ পরিসরে উৎপাদিত হয়, এই যন্ত্রাংশগুলির অনেকগুলি আমদানি করা হয়। রুপি দুর্বল হওয়ার ফলে তাদের দাম বৃদ্ধি পাবে, যার ফলে সামগ্রিক পণ্য আরও ব্যয়বহুল হয়ে উঠবে। রুপির দাম কমে যাওয়ার ফলে বিদেশে পড়াশোনা আরও ব্যয়বহুল হয়ে উঠবে, কারণ শিক্ষার খরচ থাকবে একই। তবে রুপি দুর্বল হওয়ার কারণে ডলার কিনতে আরও বেশি অর্থ ব্যয় করতে হবে। আগে প্রতি ডলারে ৮০ টাকা হারে ভারতীয় মুদ্রায় $৫০,০০০ বার্ষিক টিউশন ফি ছিল ৪০ লক্ষ টাকা, কিন্তু এখন তা ৪৫ লক্ষ টাকা হয়ে গেছে, অর্থাৎ সরাসরি ৫ লক্ষ টাকা বৃদ্ধি। এই পরিমাণ অনেক মধ্যবিত্ত পরিবারের কয়েক মাসের বেতনের সমান। রুপির মান দুর্বল হওয়ায় শিক্ষা ঋণও ব্যয়বহুল হবে। এখন যেহেতু রুপি আগের সীমা অতিক্রম করেছে, তাই শিক্ষার্থীদের ১২ থেকে ১৩% বেশি ইএমআই দিতে হবে। এর ফলে বৈদ্যুতিক যানবাহন থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি পর্যন্ত সবকিছুর উপর প্রভাব পড়বে, কারণ স্থানীয় উৎপাদন সীমিত এবং এমনকি যদি তাও হয়, অনেক যন্ত্রাংশ আমদানি করা হবে, আমদানি ব্যয়বহুল হবে, যার ফলে পণ্য বিক্রি আরও ব্যয়বহুল হবে। সোনার উপর দামও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, কারণ ভারত, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, গিনি এবং পেরুর মতো দেশ থেকে প্রচুর পরিমাণে সোনা কেনে। একইভাবে ভারত চীন থেকে হংকং, রাশিয়া এবং ব্রিটেন পর্যন্ত দেশ থেকে রূপা আমদানি করে। রুপির মূল্য বৃদ্ধি তাদের আমদানি খরচও বাড়িয়ে দেবে, যার ফলে সোনা ও রূপোর গহনা আরও ব্যয়বহুল হবে। হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট, রাজ্যকে আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনই ৬ ডিসেম্বর বেলডাঙ্গায় ওই নামের মসজিদে শিলান্যাস করবেন বলে জানিয়েছেন হুমায়ুন। তাঁর প্রস্তাব সংবিধান বিরোধী বলে অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে ভরতপুরের নিলম্বিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুরে সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদে শিলান্যাসের মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আইন শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচির আয়োজন করতে হবে হুমায়ুনকে। রাজ্যকেও আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। হুমায়ুনের মসজিদ নির্মাণের প্রস্তাব সংবিধান বিরোধী বলে অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে না, অর্থাৎ হুমায়ুনের মসজিদের শিলান্যাসে আপাতত কোনো বাধা নেই। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় তা পুলিশকে নিশ্চিত করতে হবে। পুলিশ জানিয়েছে তারা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে। বেলডাঙ্গায় মসজিদের শিলান্যাস নিয়ে মামলাকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি জানান, এই ধরনের অনুষ্ঠানে এলাকায় অশান্তির সম্ভাবনা রয়েছে, শান্তি বিঘ্নিত হতে পারে। রাজ্যকে এলাকার বাসিন্দাদের, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কেন্দ্রের অবস্থানও জানতে চেয়েছিল আদালত। কেন্দ্রের তরফে জানানো হয়, এলাকাটি সংবেদনশীল, আগেও সেখানে অশান্তি হয়েছে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছে। আদালত জানায়, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে রাজ্যকে সহায়তা করবে কেন্দ্রীয় সরকারও। শিলান্যাসের কর্মসূচিকে ঘিরে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় তা তাদের নিশ্চিত করতে হবে। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনই ৬ ডিসেম্বর বেলডাঙ্গায় ওই নামের মসজিদ শিলান্যাস করবেন বলে জানিয়েছেন হুমায়ুন। এই ঘোষণার পর থেকে তৃণমূল তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখছিল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহরমপুরের সভার আগেই জানিয়ে দেওয়া হয়, হুমায়ুনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে দল। ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক, সভাস্থল থেকে বেরিয়ে যান এবং জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী শিলান্যাস তৈরি করবেনই। মসজিদের জমিও চিহ্নিত, সেই সঙ্গে ২২শে ডিসেম্বর নতুন দল তৈরির ঘোষণা করবেন বলেও জানিয়ে দেন ক্ষুব্ধ হুমায়ুন। তাঁর শনিবারের কর্মসূচি আপাতত আর কোনো বাধা রইল না। শুধুই কি বাবরি মসজিদ তৈরির জন্য হুমায়ুনকে সাসপেন্ড? বড় কথা কুণালের। গত কয়েক মাসে তার একাধিক মন্তব্যে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। সতর্ক করা হয়েছে, তবে তার মুখে লাগাম পরানো যায়নি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি নিয়েও অনড় থেকেছেন। এই আবহে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সাসপেন্ড হওয়ার পরই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুনও। প্রশ্ন উঠতে শুরু করে, শুধুমাত্র বাবরি মসজিদ তৈরির জন্য কেন হুমায়ুনকে সাসপেন্ড করা হলো? এই প্রশ্নেরই এবার জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বাবরি মসজিদ তৈরির পেছনে আসল খোলার কথা তুলে ধরলেন তিনি। হুমায়ুনকে সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়ে কি বললেন কুণাল?
শুধু বাবরি মসজিদ তৈরির জন্য হুমায়ুনকে যে সাসপেন্ড করা হয়নি তা বুঝিয়ে দিয়ে কুণাল বলেন, বাংলায় কোনো ব্যক্তি কিংবা ব্যক্তিগণ তাদের জায়গায় মন্দির, মসজিদ, গির্জা কিংবা তাদের ধর্মের আরাধনার জায়গা করতেই পারেন। তার জন্য তাকে বহিষ্কার বা তার প্রতি কোনো শাস্তিমূলক কোনো ব্যবস্থা এগুলো হতে পারে না। এগুলো কখনোই তৃণমূল কংগ্রেস করেনি, ভবিষ্যতেও করবেন না। কিন্তু যদি কোনো ব্যক্তি অন্য রাজনৈতিক দলের চক্রান্তের ফাঁদে পা দিয়ে ধর্মের মোড়কে রাজনৈতিক অঙ্কে সেই ধর্মকেন্দ্রিক কোনো ইভেন্টকে দিয়ে ভোটের রাজনীতির বিষাক্ত মেরুকরণের মায়াজাল তৈরি করতে চান এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন, তিনি যদি দল বিরোধী কাজ করেন কিংবা সাংগঠনিকভাবে দলকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেন, সেক্ষেত্রে বিষয়টা আর ধর্মের বলে থাকে না। এরপরে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সব ধর্মকে সম্মান করে, কিন্তু কিছু লোক যখন ধর্মের নামে রাজনৈতিক ইভেন্ট করে, যেমন অমুক কণ্ঠে গীতা পাঠ, তখন আমরা গীতার বিরোধিতা করি না, ওই ইভেন্টের বিরোধিতা করার অবকাশ থাকে। তেমনি কেউ মসজিদ তৈরি করলে করতেই পারেন, কিন্তু সেটা যদি অন্য রাজনৈতিক দলের চক্রান্ত কিংবা প্ররোচনার ফাঁদে পড়ে একটি রাজনৈতিক ইভেন্টে পরিণত হয় ও তার উদ্দেশ্যে অন্য কিছু থাকে, সেক্ষেত্রে সেই সাংগঠনিক শৃঙ্খলার পর্যবেক্ষণের আওতায় পড়ে যায়। ফলে কেউ যদি বলেন আমাকে অমুক তৈরির জন্য বহিষ্কার করা হয়েছে, সেটা একদম মিথ্যা কথা। মন্দির, মসজিদ তৈরির জন্য তৃণমূল ব্যবস্থা নেয়নি, নেবে না। এর আগে হুমায়ুনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করতে গিয়ে ফিরহাদ হাকিম বলেছিলেন, ধর্ম নিয়ে রাজনীতি যারা করে তাদের সঙ্গে দল কোনো সম্পর্ক রাখবে না। বেলডাঙায় কেন বাবরি মসজিদ তৈরি করার কথা বলা হলো, সে প্রশ্নও তোলেন ফিরহাদ। পুরো বিষয়টিতে বিজেপির ইন্ধন রয়েছে বলে তিনি মন্তব্য করেছিলেন। ফিরহাদ বলেছিলেন, প্রত্যেকবার ভোটের আগে কোনো না কোনো গদ্দারকে নিয়ে গিয়ে কার্ডটা খেলে। এবার হুমায়ুন ভাইকে ধরেছে, বিজেপির কথাতেই এই বিভেদের রাজনীতি করা হচ্ছে। যখন দেখলো এসআইআর করে কিছু হচ্ছে না, তখন বিজেপি এই বিভেদ তৈরি করার চেষ্টা করছে। 60,000 টাকা উঠল বিমানের টিকিটের দাম, দেশ জুড়ে বিপর্যস্ত বিমান পরিষেবা। ডিজিসিএ নিল বড় সিদ্ধান্ত। মাত্র কয়েকদিনেই বদলে গেল ভারতের বিমান পরিষেবার চিত্র। অসামরিক বিমান চলাচল অধিদপ্তরের নির্দেশে কিছুদিন ধরেই তুমুল বিতর্ক তৈরি হয়েছিল, যার জেরে বিপুল সংখ্যক উড়ান বাতিল করে দেয় ইন্ডিগো কর্তৃপক্ষ। ফলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় বিমান যাত্রীদের। শেষমেশ বাধ্য হয়ে নির্দেশ প্রত্যাহার করেছে ডিজিসিএ। এখনো পর্যন্ত ইন্ডিগোর 550টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দেশ জুড়ে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার কারণে নির্দেশ প্রত্যাহার করেছে ডিজিসিএ। পাইলট ও কেবিন ক্রুদের ডিউটি ও বিশ্রামের নতুন নিয়ম প্রত্যাহার করতে বাধ্য হয়েছে অসামরিক বিমান চলাচল অধিদপ্তর। দেশ জুড়ে যাত্রী দুর্ভোগের জেরে শয়ে শয়ে বিমান বাতিলের প্রেক্ষিতে এই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ, পরিস্থিতির সুযোগ নিয়ে টিকিটের দাম বাড়াচ্ছে অন্যান্য বিমান সংস্থাগুলি। দিল্লি বা মুম্বাইয়ের টিকিট কিনতে গেলে 50 থেকে 60,000 গুনতে হচ্ছে বলেও অভিযোগ। এর আগে সপ্তাহে 48 ঘন্টা পাইলটদের বিশ্রাম বাধ্যতামূলক করেছিল ডিজিসিএ। যত ঘন্টা তারা বিমান উড়িয়েছেন তার চেয়ে বেশি সময় বিশ্রাম দিতে হবে পাইলটদের। এর আগে 24 ঘন্টার মধ্যে একজন পাইলট 10 ঘন্টা বিশ্রাম দিতেই হবে উল্লেখ ছিল নির্দেশিকায়। সূত্রের খবর, এই বিভ্রাটের জন্য অনেকাংশে দামি নতুন ফ্লাইট ডিউটির টাইম লিমিটেশন। এই নিয়ম অনুযায়ী একজন বিমানকর্মী দিনে 8 ঘন্টা, সপ্তাহে 35 ঘন্টা, মাসে 125 ঘন্টা এবং বছরে সর্বোচ্চ 1000 ঘন্টা কাজ করার কথা। বিমানে দায়িত্ব পালনের পর কর্মীদের বিশ্রামের জন্য বাধ্যতামূলক সময়ও নির্ধারণ করা হয়েছে। ইন্ডিগো সূত্রে খবর, এই নিয়ম চালু হওয়ার পর থেকেই সংস্থার কর্মী সংখ্যায় টান পড়েছে। সেই কারণে পাইলট এবং পর্যাপ্ত সংখ্যক কেবিন ক্রু না থাকায় অনেক উড়ান বাতিল করতে হচ্ছে। ইন্ডিগোর তরফে যে নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনের কথা বলা হয়েছে তা চালু হওয়ার কথা ছিল 2024-এ। একাধিক বিমান সংস্থার অনুরোধে সেটি কার্যকর হয় 1 বছর 1 নভেম্বর থেকে। কিন্তু এরপর যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে নানা প্রশ্ন উঠছে। গোটা দেশের ছবিটা আরো মারাত্মক। দেশ জুড়ে বাতিল ইন্ডিগোর একের পর এক বিমান। এর আগে বুধবারও ইন্ডিগোর 200-রও বেশি উড়ান বাতিল হয়। আর নভেম্বর জুড়ে 1000-এরও বেশি উড়ান বাতিল হয়েছে ইন্ডিগো। ফলে চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। কিন্তু এমন পরিস্থিতি কেন? ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচি পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, বিমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যানজট এবং বিমান কর্মীদের কাজের সংশোধিত সময়সূচি এবং নানা অপ্রত্যাশিত কারণে আমাদের পরিষেবার উপর এমন নেতিবাচক প্রভাব পড়েছে।
বাজারের দিক থেকে ইন্ডিগো দেশের বৃহত্তম বিমান সংস্থা। ব্যাপকভাবে বাতিলের ফলে ভারতের বিমান চলাচল খাতের উপর প্রভাব পড়েছে। এখন ইন্ডিগো সহ অন্যান্য বিমান সংস্থাগুলি এই সংকটের সুযোগটি কাজে লাগিয়ে দ্রুত বিমান ভাড়া বৃদ্ধি শুরু করেছে। শুক্রবার ভ্রমণকারী এবং বুকিং পোর্টালগুলি জানিয়েছে যে অনেক বিমান সংস্থার অভ্যন্তরীণ টিকিট এখন মার্কিন যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক বিমানের ফিরতি ভাড়ার চেয়ে বেশি ব্যয়বহুল।